যেই মেয়েকে মাঠ ভর্তি মানুষের সামনে প্রত্যাখ্যান এবং অপমান করে পাঠিয়ে দিয়েছিলেন, সেই মেয়েকেই আজ নিজের জীবন সঙ্গিনী রূপে কামনা করতে আপনার সম্মানে বাঁচছে না মিস্টার আরিয়া? তখন সম্মানে বেড়েছিল বলেই যে আজ অনুভূতিরা মরে গিয়েছে। সেই অনুভূতি যা আমার সঠিক সময় সঠিক মানুষের জন্য জাগ্রত হয়নি। তাহলে আজ সেই অনুভূতি আবার জীবিত করতে এলেন যে? জীবন বাঁচিয়ে রাখতে কিছু স্বর্গীয় এবং সুখকর অনুভূতির জীবিত থাকা খুব প্রয়োজন মিসরাত। এভাবে যান্ত্রিক জীবনযাপন আমি আর করতে পারছি না, হাঁপিয়ে গিয়েছি। এতদিন মৃত ছিলেন বুঝি? শুধু অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের আদান প্রদানের মাধ্যমে যদি মানুষ জীবিত থাকতো, তাহলে সুখ দুঃখ প্রকাশ করার মতো তার মধ্যে কোনো আলাদা ক্ষমতা থাকতো না। যেমন উদ্ভিদের নেই, প্রাণ আছে কিন্তু সুখ দুঃখের অনুভূতি প্রকাশের উপায় নেই। তো এখন আমার কাছে আসার কারণ? অনুভূতির অন্বেষণ। আর আপনি আসলে যে আমি আপনাকে গ্রহণ করে নেব, সেটা আপনি ভাবলেন কি করে? তোমার করতে হবে মিসরাত। আমি বাধ্য নই। শুনেছেন আপনি? আমি বাধ্য নই। এই ঝড় বৃষ্টির রাতে লিফট দেওয়ার কথা আপনি আমাকে এই জন্য বলেছিলেন? এসব বলার জন্য? আমি তো আপনার গাড়িতে উঠতে চাইনি, আপনার অনুনয় করা দেখে উঠেছি। কিন্তু একবার উঠেছি বলে যে আর নামবো না, সেই আশা করবেন না। চুপচাপ গাড়ি চালাতে পারলে চালান, নয়তো আমাকে বলে দিন আমি নেমে যাচ্ছি। আপনার এসব কথা এখন আমাকে বলা আর উলোবনে মুক্ত ছাড়ানো একই কথা। আপনার এসব কথা শুনে আমি গলে যাব না। আরিয়ান আর কিছু বলল না, চুপচাপ গাড়ি চালাতে লাগলো। তোমার বাসা কোথায় সেটা ঠিকঠাক মতো বললে না তো এখনো। আমাকে আপনার বাসা পর্যন্ত এগিয়ে দেওয়া লাগবে না। আপনি শুধু আমি যেখানে বলেছি সেখানে নামিয়ে দিন, বাকিটা পথ আমি যেতে পারবো। আমি তো তোমাকে একা ছাড়ছি না। একে তো রাত 11টা বাজতে চলেছে প্রায়, তার উপর তুমুল বৃষ্টি নেমেছে। জীবনের মাঝ রাস্তায় যখন ছেড়ে দিয়েছিলেন তখন আপনার বিবেকে বাঁধেনি, আর এখন এই রাস্তায় ছাড়বেন না বলে আমাকে বলছেন? আমি অনুতপ্ত মিসরাত। আপনার অনুতপ্ত হওয়া না হওয়া দিয়ে আমার কিচ্ছু আসে যায় না মিস্টার আরিয়ান। হয়তো, কিন্তু তোমার নিরাপত্তার কথা তুমি না বললেও আমি ভাববো। কিসের নিরাপত্তা? তোমার জীবনের আর সম্মানের। সেসব ভাবার জন্য আমার জীবনে আরো কেউ না কেউ আছে। আপনার না ভাবলেও চলবে। কেউ আছে মানে? কে আছে? আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার কোনো অধিকার আপনার নেই। তুমি ব্যক্তিটাই তো আমার, তাহলে সেই জীবনের উপর আমার অধিকার নেই এটা বলছো কিভাবে? নিজের মুখের কথায় লাগাম টানুন। আমি আপনার কেউ হই না, আর না আপনি আমার কেউ হন। যেই কাজ আমার 5 বছর আগে করার কথা ছিল তা 5 বছর পরে করতে চাইছি, এটাই তো তোমার রাগের কারণ। আপনার এটা মনে হয় কিভাবে যে আপনাকে আমি জীবনে এতটুকু গুরুত্ব দেই যে আপনার উপর রাগ করে থাকবো? আপনার উপর রাগ করে বসে থাকার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। তোমার না খুব ইচ্ছে ছিল আমার সাথে বৃষ্টি বিলাস করার? পরিবেশটা কিন্তু দারুণ, চলো না বৃষ্টিতে ভিজি। গাড়ি থামান। হ্যাঁ, গাড়ি থামান, নয়তো আমি চিৎকার করব। এত রাতে তোমার চিৎকার শোনার জন্য কে আসবে বলো তো ময়না পাখি? এসব উদ্ভট নামে আমাকে আর কখনো সম্বোধন করবেন না, খবরদার বলছি। আর আমার সাহসের পরীক্ষা নেবেন না। আমি 5 বছর আগে সেই বোকার ভীতু মিশু নই যে একটা টিকটিকি দেখে আপনার কাছে ভয়ে দৌড়ে চলে আসব। আমার সাহসের পরীক্ষা নিতে যাবেন না। প্রয়োজন হলে চলন্ত গাড়ি থেকে লাফ দেব, এরপর হাত পা ভাঙবে না থাকবে সেটা পরে দেখা যাবে। একটু স্বাভাবিক হও না মিসরাত, আমার সাথে প্লিজ। শেষবারের মতো বলছি, গাড়ি থামান। এখান থেকে তুমি কোথায় যাবে? বোকা সাহস দেখিও না, তোমার জন্য গাড়ি থামবে এখন একটাও? কোনো বাস দেখতে পাচ্ছ তুমি? বা সিএনজি? রিক্সা তো এই ঝড়ের রাতে চলবেই না। ওই যে বললাম, আমার জন্য আপনি ছাড়াও অনেকে আছে। তোমার জীবনে কে আছে আর কোন ধরনের সম্পর্ক নিয়ে আছে তা আমি জানি না, জানতেও চাই না, কিন্তু এতটুকু মাথায় রেখো, আমার স্থান অন্য কেউ দখল করতে আসলে আমি তাকে ছেড়ে দেব না। আমার জীবনে আপনার কোনো স্থান নেই। দখলের কথা এখানে আসছে কেন, কোথা থেকে? তুমি আমাকে ভালোবাসো মিসরাত। একটু শুধরে নিন, বাসতাম। সেটা আমার অপরিপক্ক আবেগ ছিল, যেটা আমি অনেক আগেই ভুলে গিয়েছি, আর বর্তমান নিয়ে দৃঢ়তার সঙ্গে সামনে এগোচ্ছি। সেখানে আরিয়ান হক নামে কেউ নেই। তাহলে কে আছে?
সেটা আপনাকে বলার প্রয়োজনীয়তা অনুভব করছি না। আর আপনি একজন বাইরের লোক হয়ে আমার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে আসবেন না। আমি তোমার বাইরের লোক মিস্টার। তুমি না আমাকে বলেছিলে যেহেতু তোমার কোনো ভাই নেই তাই তোমার বাবার পরে শুধু একজন পুরুষ তোমার জীবনে থাকবে, আর সেটা আমি। ঠিক তাই বলেছিলাম, অতীতকাল সেটা। কিন্তু এখন আমরা কেউ অতীতে নেই, বর্তমানে আছি, তাই বর্তমানের সাথে চলতে ভালোবাসি। অতীতকে বহুদিন আগেই অতীতের জায়গায় ফেলে এসেছি। পুরনো শহর, পুরনো মানুষ, পুরনো স্মৃতি সবকিছু ছেড়ে নতুনভাবে বাঁচতে শিখেছি, যেখানে শুধুমাত্র কাউকে একটু মনের কথা জানাতে গেলে চরিত্র নিয়ে বা পারিবারিক চিন্তা নিয়ে কথা ওঠে না। মিসরাত, আর কতবার বলবো আমি দুঃখিত? আপনার সুখ দুঃখ নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। ঠেকায় পড়ে আপনার গাড়িতে উঠেছি শুধুমাত্র কোনো গাড়ি আশেপাশে দেখিনি বলে। আর আপনি এটার ফায়দা লুটছেন, তাই না? ফায়দা কোথায় লুটলাম আমি? আপনি আমাকে বিরক্ত করছেন কেন তাহলে? আপনি বুঝতে পারছেন না যে আমি কথা বলতে আগ্রহী নই আপনার সাথে? ঠিক আছে, তোমার কথা বলতে হবে না, আমাকে তোমার বাসার ঠিকানা দাও। মানে বাসায় গিয়ে আপনার কি কাজ? সেটা তোমার এখন জানা লাগবে না। আপনি এই শহরে কি করছেন বলুন তো? যতটুকু আমি জানি আপনার এই শহরের সাথে তো কখনো কিছু নিয়ে সম্পর্ক ছিল না, না কোনো কাজের সূত্র আর না কোনো নিকটস্থ আত্মীয় আছে এখানে। তাহলে এখানে কেন? আর আমার বাসা খোঁজার আপনার কি দরকার পড়লো? সবকিছুর কেন্দ্রবিন্দু একজনই, যে এখন আমার পাশে বসে আছে। নিজেকে ভেতর থেকে আরেকটু শক্ত করে তুলল মিসরাত। আমি আপনাকে শেষবারের মতো, আই রিপিট, শেষবারের মতো বলছি, গাড়ি থামান। আমিও তোমাকে একবার, আই রিপিট, একবার যেহেতু বলেছি নামতে দেব না তার মানে দেব না। মিসরাত বুঝতে পারলো আরিয়ান তার সাথে মজা করছে। নিজের ভেতর রাগটাকে আর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হলো না মিসরাতের পক্ষে। গাড়ি দরজা খোলার জন্য সবেমাত্র হাত বাড়িয়েছে, এরই মাঝে তাড়াতাড়ি গাড়ি থামালেন আরিয়ান। মেয়েটা কি সত্যি সত্যি গাড়ি থেকে লাফ দেবে নাকি? গাড়ি থামানোর পর একবার আরিয়ানের দিকে এক পলক তাকিয়ে সাথে সাথে গাড়ি দরজা খুলে ব্যাগের ভেতর ফোন ঢুকিয়ে হাতা ছাতে নিয়ে বেরিয়ে গেল মিসরাত। আরিয়ান তার উপর এখনো নজর রাখছে, খুবই ক্ষীণ বেগে গাড়ি চালাচ্ছে যাতে মিসরাতের পেছন পেছন যেতে পারে। মিসরাত সেটা লক্ষ্য করেছে কিন্তু পাত্তা দেয়নি। একসময় তীব্র অবহেলা সহ্য করেছে সে। তখন এই মানুষটির সেই বিষয়টি কোনো ভ্রক্ষেপ ছিল না। এবার বুঝুক, যখন নিজে কারো থেকে অবহেলা পায় তখন কেমন লাগে। বৃষ্টির বেগ প্রবল হওয়ায় সামনে আগানো কঠিন হয়ে পড়েছে। তবুও মিসরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কারণ বাসায় তো পৌঁছাতেই হবে। প্রায় 20 মিনিট পর আরিয়ান দেখতে পেল একটি ছেলে ছাতা নিয়ে মিসরাতের দিকে দৌড়ে আসছে। মিসরাত এবং ছেলেটা দুজনেই ভিজে গিয়েছে, শুধু মাথায় পানি পড়েনি, নয়তো কাঁধ থেকে শুরু করে প্রায় পুরো শরীর বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে। একটু আমার জন্য অপেক্ষা করতে পারলে না? এত তাড়াহুড়া করার কি দরকার ছিল? আমি কি নিজের ইচ্ছায় করেছি নাকি? পার্টি শেষ, সবাই যার যার মতো চলে যাচ্ছিল বাসায়। আমাকে দু একজন অফার করেছিল যদি খুব বেশি সমস্যা থাকে তাহলে তাদের বাসায় যেতে। তুমি তো জানোই আব্বু কেমন, আমাকে রাতে অন্য কোথাও থাকতে দেবে ভেবেছো? তাই তোমার আক্ষেপ করতে করতে আর না পেরে বাধ্য হয়ে আসতেই হলো। এতটা রাস্তা আসলে কিভাবে? হেঁটে? না, একজন লিফট দিয়েছিল। ছেলে না মেয়ে? ছেলে। কেন? ভবিষ্যতে এই কাজটা আর কখনো করবে না। এভাবে রাত বিরাতে বৃষ্টি বাদলের সময় অচেনা অজানা কোনো ছেলে থেকে লিফট নেওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তুমি জানো? আচ্ছা, আর করবো না এমন। কিন্তু তুমি লিফট যদি নিলেই, তাহলে একেবারে বাসা পর্যন্ত কেন গেলে না? এখানে নেমে গেলে যে? সত্যি করে বলো তো, ওই ছেলে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করছিল না তো তোমার সাথে? তুমি পালিয়ে আসোনি তো? আরে না রে বাবা, তুমি অহেতুক চিন্তা করছো। বাসায় চলো, আমি তোমাকে সব শুরু থেকে বুঝিয়ে বলছি। ঠিক আছে, বাসায় গিয়েই বলো তবে। এমনি তো এখন দ্রুত যত পা চালিয়ে বাসায় পৌঁছা যায় ততই মঙ্গল। এতক্ষণ যাবৎ মিসরাত আর তার সাথে থাকা ছেলেটির প্রতিটা কথা আরিয়ান শুনেছে। যার তার উপর ভরসা করার মতো মেয়ে তো মিসরাত নয়, যার তার সাথে রাতের বেলা ঝুম বৃষ্টির মধ্যে বাসা যাওয়ার মেয়েও সে নয়, বিশেষত যদি সেই মানুষটা হয় কোনো ছেলে। আবার বলেছে ছেলেটার সাথে পার্টিতে ছিল। মিসরাত তাহলে এখন পার্টিতেও যায়?
তবে কি মিসরাতকে সে হারিয়ে ফেললো? তার আসতে কি খুব বেশি দেরি হয়ে গেল? ততদিনে কি মিসরাত অন্য কারো হয়ে গেছে? রাগে আর চিন্তায় নিজের হাতে নিজেই কামড় দিচ্ছে আরিয়ান। এটা তার একটা অদ্ভুত অভ্যাস। যখন রাগ এবং চিন্তার সংমিশ্রণ ঘটে তখন দুটোই সীমা অতিক্রম করতে নেয়। তখন নিজেকে নিজেই শারীরিকভাবে কষ্ট দিতে শুরু করে সে, কখনো কামড়িয়ে তো কখনো খামচিয়ে। সব থেকে ভয়ঙ্কর হলো যদি তখন সামনে আঘাত করার মতো কোনো বস্তু থাকে, তখন সেটা দিয়েও নিজেকে আঘাত করতে দ্বিধাবোধ করে না। এটা দেখে সেই ছোট্ট মিশু কতটা ভয় পেয়েছিল সেদিন। অদ্ভুত শুনলেও এটাই সত্য যে যার অভ্যাস দেখে ভয় পেয়েছিল আবার তার কাছে ছুটে গিয়েছিল ভয় নিবারণের জন্য। অথচ সেদিন আরিয়ান কি জঘন্য ব্যবহারটাই না করেছিল মিসরাতের সাথে। রাগ হচ্ছে, প্রচুর রাগ হচ্ছে। মিসরাতের ওই ছেলের সাথে এত কথা কিসের? হ্যাঁ, এমনটা তো হতে পারে না। মিসরাত এই 5 বছরের ব্যবধানে তাকে বললে অন্য কারোতে মত্ত হতে পারে না। আরিয়ান সেটা হতে দেবে না। সহজ উপায় কিছু না পেলে তা ছিনিয়ে আনতে সে জানে। কিন্তু মিসরাত আবার বিবাহিত না তো। যদি শুধু একটা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে মিসরাতের সাথে ওই ছেলেটার ব্যাপারে, তবে ঠিক আছে, আরিয়ান যে করে হোক মিসরাতকে নিজের কাছে ফিরিয়ে আনবে। কিন্তু যদি বিয়ে হয়ে যায় তখন? কামড়ে কামড়ে দুহাত লাল করে ফেলেছে আরিয়ান। রক্ত বের হওয়ার উপক্রম। হয়তো রক্ত বের হলেও সে থামবে না। কিন্তু থামতে হলো হঠাৎ কোনো ফোন বেজে ওঠায়। স্ক্রিনে স্পষ্ট অক্ষরে একটা নাম ভেসে উঠেছে আরাম। কলিং বেল বাজা প্রায় সাথে সাথেই দরজা খুলে দিল একজন মধ্যবয়স্ক মহিলা। ওনার ভাবসাব দেখে মনে হচ্ছে এতক্ষণ উনি একটা জায়গায় শান্ত হয়ে বসতে পর্যন্ত পারেনি। চিন্তার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়ে ঘুমায় চলে যাওয়ার মতো অবস্থা। মিসরাতকে দেখা মাত্রই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে একটা প্রশস্তির হাসি দিলেন। তুই আর সাদমা দুজনেই দেখি একই অবস্থা, একেবারে প্রায় আপাত মস্ত ভিজে ফিরেছিস। তোদের আসতে এত সময় লাগলো কেন? আর মিশু, তুই ফোন ধরিসনি কেন? দেখ তো কতগুলো ফোন দিয়েছি আমি। আম্মু, বাইরের অবস্থা দেখেছো? তুফান শুরু হয়েছে। এর মধ্যে হেঁটে হেঁটে ফোন ধরা যায়? ফোনে কথা বলা যায়? হেঁটে হেঁটে মানে? তুই কি সারা রাস্তায় হেঁটে এসেছিস? সাদমান, গাড়ি ছিল না তোমাদের? আমি তোমাকে সব বুঝিয়ে বলছি আন্টি। আসলে পার্টি থেকে আমি আর মিসরাত একসাথেই ফিরতাম, কিন্তু এর মধ্যে আমার আর এক কাজ পড়ে বসলো। আমার চাচা চাচি আজকে আসছেন আমাদের বাসায়। আম্মু ফোন করে বলল যাতে ওনাদের বাসায় দিয়ে আসি। তাই মিসরাতকে বলে আমি গাড়ি নিয়ে চলে গেলাম। ভেবেছিলাম চাচা চাচিকে পৌঁছে দিয়ে এসে আবার গাড়ি নিয়ে পার্টিতে চলে গিয়ে মিসরাতকে নিয়ে বাসায় ফিরবো। কিন্তু বিধিবাম, গাড়ি গেল নষ্ট হয়ে। আর কি করার, সিএনজি পাচ্ছিলাম না। নিলাম একটা রিক্সা, সেটা ওই বৃষ্টির মধ্যে আগাতে পারছিল না। পরে হেঁটে হেঁটে আগাতে লাগলাম। এর মধ্যে মিসরাতে দেখা পেয়ে গেলাম, তো চলে এলাম। বাকিটা পথ এভাবেই দুজনে। ভালোই ভালো ফিরতে পেরেছো, সেটাই অনেক আল্লাহর রহমতে। তুমি মিশুর সাথে আসা যাওয়া করো বলে একটু চিন্তামুক্ত থাকতে পারি। তোমার আঙ্কেল থাকে না তো এখানে। দুটো মেয়ে নিয়ে একা একটা মহিলা, বুঝতেই তো পারো আমার চিন্তার কারণ। এখনকার যুগে রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তা তো নেই বললেই চলে। তুমি আমাদের সাথে একই ফ্ল্যাটে থাকো, মিশরাতের সাথে একসাথে কাজে যাও, আবার ফিরে আসো। এটাতে যে কতটা উপকার হয় আমাদের। আন্টি, এভাবে বলে আমাকে ছোট করো না প্লিজ। আমি তো তোমার ছেলের মতোই। হ্যাঁ, তার বলতে। কথাটা বলার পরপরই একটা হাসি দিলেন মহিলাটি এবং হাসতে হাসতে মাথা নত করে ফেললেন। তার কারণ এখানে উপস্থিত আরো বাকি দুজন মানুষ বুঝতে পারল। বুঝতে পেরেই মিসরাত আর সাদমান একে অপরের দিকে তাকালো। এরপর একসাথে একটা দীর্ঘশ্বাস ছাড়লো দুজনে। মিসরাত মুখভয়ে কিছুটা বিরক্তি ছাপিয়ে বলল, আম্মু, দেখছো দুজন মানুষ বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছি। কোথায় এখন তাড়াতাড়ি যে যার জামা কাপড় পাল্টে ফ্রেশ হব তা নয়, তুমি এখানে আমাদের দরজার সামনে দাঁড় করিয়ে আজকে সন্ধ্যা থেকে রাত অবধি কি হয়েছে আর কি হয়নি তার উপর ছোটখাটো গবেষণা চালিয়ে দিয়েছ। তোমার একটু মর্জি হলে আমি কি রুমে যেতে পারি? সাদমান কি নিজের বাসায় যেতে পারে? মহিলাটির মুখটা শুকনো হয়ে গেল হঠাৎ। এর মধ্যেই ওনাকে দেখে এখন মনে হচ্ছে এতক্ষণ যাবৎ কথা বলে সেই সময়টুকু উনি নষ্ট করেছেন। তার জন্য আগাগোড়া তিনি অনুতপ্ত। উনি আর কিছু বলবেন তার আগে মিসরাত বলল, সাদমান, কালকে কি কাজে যেতে হবে? আমি নোটিশ পাইনি এখনো। তুমি শুনেছো কিছু? হ্যাঁ, বস না করে দিয়েছেন। যেহেতু আজকে এমনিতে অনেক রাত হয়ে গেছে সকালে বাসায় পৌঁছাতে, আর আজকে তো এমনি তো সেলিব্রেশন পার্টি ছিল,
বসের খুশি মুখ দেখনি? ওনাকে তো দেখে মনে হচ্ছিল বুঝি ডিল ফাইনাল হয়নি, বরং নতুন করে আরেকটা বিয়ে করছেন। ওর উচ্চ স্বরে হাসলো মিস্টার। আচ্ছা গিয়ে ফ্রেশ হয়ে নাও, আগামীকাল ছুটি তো কি হয়েছে, এর পরের দিন থেকেই তো আবার কাজ। ঠান্ডা লেগে গেলে পরে আবার সমস্যা হবে। মিস্টার সাদমানকে বিদায় দিয়ে চলে গেল। পাগলের পোলা বকিস না আরিয়ান, তুই মিশরাতকে ফিরিয়ে দিয়েছিলি, তুই মিশরাতকে অপমান করেছিলি। মেয়েটার বয়সের তুলনা মানসিকভাবে ততটা পরিপক্ক ছিল না, ইমোশন বেশি কাজ করত, তাই তোর প্রতি তার ভালো লাগার অনুভূতি সকলের সামনে প্রকাশ করেছিল। এখন 5 বছর পর তোর মনে হলো মিশরাতকে তোর লাগবে? আরে শালা, আমাকে একটা ফোন তো করতে পারতি যে কোথায় আছিস। তুই তো জানিস যে আঙ্কেল আন্টি মনে করে আমি তোর বন্ধু কম, বরং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বেশি। ওনারা ভাবে যে তোর সকাল বিকেল দুপুর রাত সময়কাল খবর আমি একেবারে হাতের মুঠোয় নিয়ে বসে থাকি। আমাকে একের পর একটা ফোন দিয়েই যাচ্ছে তোকে না পেয়ে। আন্টি কতটা অসুস্থ তুই তো জানিস, বলা নেই কওয়া নেই, তুই কোথায় চলে গেলি সেটা কেউ জানে না। এখন বলছিস মিশরাতকে ফিরিয়ে আনতে গিয়েছিস? পাগল তুই? ওই মেয়ের কি মান সম্মান বলে কিছু নেই যে এত অপমানের পরও আবার ঢ্যাং ঢ্যাং করতে করতে তোর কাছে চলে আসবে? তোর উপর বলেছিল সে রিলেশন আছে, এমনকি বিয়েও নিতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে, অসম্ভব কিছু না। সে যেমন আছে তাকে তেমন থাকতে দে। গিয়েছিলি তাকে ফিরিয়ে আনতে, কিন্তু সে তো জীবনে এগিয়ে গিয়েছে। তাহলে তার ব্যক্তিগত জীবনে আর না ঢোকাটাই ভালো। তুই তোর মতো থাক, তাকে তার মতো থাকতে দে। ভিডিও কলে কথা বলছে আরিয়ান আর আরাব। আরাব সম্পর্কে আরিয়ানের শুধু বন্ধু হলেও আসলে তা নয়, বরং দুজন একে অপরের নিজের বাইরে থেকেও বেশি ভাবে। এতক্ষণ আরিয়ান আরাবকে মিশরাতের সাথে যা যা কথা বলেছে সব বলেছে, আর সেগুলো শুনেই আরাব উপরে কথাগুলো বলছে। কিন্তু কথাগুলো বলার পর আরাবের মনে হলো এই একটা কথাও আরিয়ানের কানের তলেও নেয়নি, বরং তাকে দেখে আরাবের মনে হচ্ছে সে খুব গভীর চিন্তায় মগ্ন। আরে ওই, আমি তোকে কিছু বলেছি তো? কোন দিকে তাকিয়ে কি ভাবছিস বলতো? যদি মিশরাত বিবাহিত হয় তাহলে আমি কি করব? এরপর যদি মনে করো তার বাচ্চা কাচ্চাও থাকে, না না, এত তাড়াতাড়ি এতদূর মিশু আগাবে না। বাচ্চা কাচ্চা বাদ দে, এমনকি বিয়েও বাদ দে। মিশরাত যদি শেপ একটা সাধারণ সম্পর্ক কারো সাথে জড়িয়ে পড়ে, তাহলে চুপচাপভাবে গিয়েছিস এই শহর ছেড়ে, ঠিক তেমনভাবে চুপচাপ চলে আয়। নিজের পছন্দের কিছু নিয়ে আমি কখনো কম্প্রোমাইজ করিনি, সেটা তুই ভালো করে জানিস। যা আমার তা আমি অন্যকে চাইলেই দিয়ে দেব, এরকম মানুষ না আমি। একদম না, আমি তোকে সতর্ক করে দিচ্ছে। কিন্তু আরিয়ান, ভুলেও জোরাজুরি করতে যাবে না, জোর করে কিছু পাওয়া যায় না। আর তুই তো এত স্বার্থপরের মতো কথা বলছিস কি করে? নিজে ভালো নেই দেখে এখন মেয়েটার কাছে গিয়ে তাকে বিরক্ত করবি? আমি প্রচণ্ড রকমের স্বার্থপর, জানিস তো। নিজে ভালো থাকার জন্য আমি সব করতে পারি। কেন? এখন তোর ভালো থাকার জন্য মিশরাতকে কেন প্রয়োজন? এখন তোর আত্মগরিমা কোথায় গেল? এখন তোর তথাকথিত গার্লফ্রেন্ড থাকার কোথায় গেল? এখন কেন সেই মেয়েটার পিছনে ছুটে এসেছিস, যাকে একটা পারিশ্রমিক একেবারে পায়ের তলায় পিষে ফেলার মতো মনোভাব ছিল? ফোন কেটে দিল আরিয়ান। চোখের সামনে নিজের অন্যায়গুলো ক্ষণে ক্ষণে বেশি উঠছে। আফসোস করা ছাড়া আর এখন কিছুই করার নেই। খুব ইচ্ছে হয় সেই সময়টাতে ফিরে যাওয়ার, নিজের করা ভুলগুলো তখন শুধরে নেয়া। কিন্তু সময় যে থেমে থাকেনি। পার্টিতে ডিনার সেরে এসেছে বলে বাসায় এসে আর খাওয়া লাগেনি। ফ্রেশ হয়ে সরাসরি বিছানায় চলে গিয়েছে মিশরা। চোখে ঘুম নেই এখন, কিন্তু একটু ক্লান্তির ভাব আছে। মোবাইল হাতে নিয়ে আজকের পার্টিতে তোলা কিছু ছবি দেখছিল মিশরা। এরই মধ্যে পিছন থেকে কেউ একজন এসে জড়িয়ে ধরল তাকে। সেদিকে না তাকিয়েই মিশরাত জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন হলো? বেশ ভালো, ফুল অ্যান্সার করেছি, আর পরীক্ষার পর বই আর শীট মিলিয়ে দেখেছি, সব ঠিক আছে। আজকে শেষ পরীক্ষা ছিল না? এখন কিন্তু আমার আবদার পূরণ করতে হবে আপু। তুই বলেছিলি পরীক্ষার সবগুলো ভালো মতো শেষ করতে পারলে আমাকে ট্যুরে যেতে দিবি। আব্বুর থেকে অনুমতি নেওয়া
আর আম্মুকে রাজি করানোর দায়িত্ব কিন্তু তুই নিবি বলেছিলি। আমি আব্বুর থেকে অনুমতি নিয়ে নিয়েছি, শুধু আম্মুর সাথে এই ব্যাপারে কথা বলা বাকি, সেটাও হয়ে যাবে। এখন ঘুমা, রাত হয়েছে। না, আমি গল্প করব তোর সাথে। তোকে তো রাতে ততটা পাই না। আগামীকাল শুনেছি কাজে যাওয়া লাগবে না তোর, আম্মু বলল। ছুটি। তাহলে আজকে শুধু গল্প হবে। আমাকে কি তোর ঠাকুমার ঝুলি মনে হয়? না, তুই মিশু আপুর ঝুলি। শোন না, আজকে পার্টিতে কি কি হয়েছে একটু বল তো, কি কি মজা করলি? এই যে ছবি দেখছি এখন ফোনে, পাশে শুয়ে শুয়ে দেখ আমার সাথে। বিগলিত বদনে দৌড়ে এসে মিসরাতের পাশে শুয়ে পড়ল তার একমাত্র ছোট বোন ইসরাত। একজন আরেকজনকে ছাড়া একদিনও টিকতে পারে না। ইসরাত তার আম্মুর সাথে খুবই কম ঘুমায়। মিসরাত থাকলে যেন তার আর কিছুই লাগে না। এখন বড় বোন ফোনে স্ক্রল করে ছবি দেখছে এবং তাকেও দেখাচ্ছে। মাঝে মধ্যে কিছু কিছু ছবি ইসরাত জুম করে দেখছে। কে কেমন সেজেছে এটা দেখতে বড্ড ইচ্ছে করছে তার। হঠাৎ একটা ছবি দেখে তার উৎসব দৃষ্টিতে লাজুকতার ছোঁয়া দেখা গেল। সদ্য প্রস্ফুটিত একটা লাল গোলাপের মতো তার মুখখানা লাল টুকটুকে হয়ে গেল। এই মানুষটাকে দেখলে তার কেমন যেন বুকটা দুপ দুপ করে, মনে হয় যেন হৃদযন্ত্রের গতি বেড়ে যায়। ছবিতে মানুষটা ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, তবে মুখে হাসি, বাঁকা হাসি। এই হাসি যথেষ্ট ইসরাতের ভেতরে তোলপাড় শুরু করে দেওয়ার জন্য। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করাতেই তার মুখে বিরক্তির ছাপ চলে আসলো। প্রশ্নটা মনে জমিয়ে না রেখে চটপট বোনকে জিজ্ঞেস করে ফেললো, সাতমান ভাইয়ের কি আর কোনো জুতো নেই আপু? বিগত 4 মাস 9 দিন ধরে একই জুতো পরতে দেখেছি। আর হাতের ঘড়িটা দেখ, এটা কোনো কালার হলো? কেমন যেন ফ্যাকাশে লাগে না? গত মাসের 5 তারিখে দেখেছিলাম স্কাই ব্লু রঙের একটা ঘড়ি পরেছিল, ওটাতে দারুণ লাগছিল, কিন্তু একদিন পরে আবার সেটা খুলে রেখে দিয়েছিল। কেন বলতো? বেবাচাকা খেয়ে ইসরাতের দিকে তাকিয়েছে মিশ্রা। তবে ইসরাত এখনো রূপসকে মোবাইলে সাদমানের ছবিটার দিকে তাকিয়ে। মিশ্রাতের দিকে এখনো নজর যায়নি তার। তাহলে দেখতে পেত যে তার বোনের চোখ মুখে বিস্ময়ের ছাপ। কিছুক্ষণ পর নিজেকে সুস্থ করে ইসরাত প্রশ্ন করলো, আজকে রাতে কি দিয়ে ভাত খেয়েছিলি বলতো? ধুর, সেসব কি মনে আছে নাকি? এত কথা মনে রাখে কে? আমি তো তখনের কথা এখনই ভুলে যাই। আমাকে ওইসব জিজ্ঞেস করে লাভ নেই। গত মাসের 5 তারিখ তুই কোন জামা পরেছিলি? কি রঙের জামা পরেছিলি? আরে এক কথা বারে বারে জিজ্ঞেস করছিস কেন? এসব মনে থাকে না বললাম না? সাদমান তাহলে কোন রঙের ঘড়ি পরেছিল সেটা মনে রাখলি কি করে? দাঁত দিয়ে জিব্বা হালকা করে একটা কামড় দিল ইসরাত। এই যা, গেল তো ধরা পড়ে। আরে আপু, বুঝিস না কেন? আমি তো আর এমনি এমনি এত কিছু মনে রাখি না। তো কেমনে কেমনে মনে রাখিস? আরে ওই দিন তো আমি ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম, পা চমকে গিয়েছিল, কপাল ফেটে গিয়েছিল, হাত ভেঙে গিয়েছিল, এমনকি মারাও গিয়েছিলাম। শেষের কথাটা বলে আরেকবার জিব্বায় কামড় দিল ইসরাত। এই যা, এত বেশি বকবক করার দরকারটা কি ছিল? শেষ কথাটা বলে তো একবারে দিল সব শেষ করে। ও তাই? তুই মরেও গিয়েছিলি? তা আমার সাথে কি এখন তোর ভূত শুয়ে আছে? ইয়ে মানে স্লিপ অফ টাং, মানে একটু ভুলে বলে ফেলেছি আর কি। আসলে বলতে নিচ্ছিলাম যে এত এত জায়গায় আঘাত পেয়েছিলাম যে মারা যাবার মতো অবস্থা হয়েছিল। কপাল ফেটেছে, হাত ভেঙেছে, পা মুচকেছে? হ্যাঁ, তো এই জন্যই তো সেদিনটা ভুলিনি আমি। গত 5 মাসের 5 তারিখ এমনটা হয়েছে তাই না? তবে আর বলছি কি? তাহলে গত মাসের 2 তারিখ যে শুনলাম ক্লাস পার্টি করার জন্য তুই আম্মুর কাছ থেকে টাকা চেয়েছিলি, 6 তারিখ নাকি ক্লাস পার্টি শেষ করে বাসায় ফিরতে ফিরতে তো সন্ধ্যা হয়েছিল, তো পার্টিতে কি পায়ে কপালে হাতে ব্যান্ডেজ করে গিয়েছিলি? ইসরাতের এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। কাঁদা কাঁদা কণ্ঠে বলল, আপু, আমার পেট ভীষণ ব্যথা করছে। মনে হচ্ছে এখন বাথরুমে না গেলে একটা বিশ্রী ব্যাপার ঘটে যেতে পারে এখানে। আমি চাই। ইসরাতের উত্তরের অপেক্ষা না করে দৌড়ে ওয়াশরুমে চলে গিয়ে দরজা লাগিয়ে দিল ইসরাত। ইসরাত যাওয়া মাত্রই ইসরাত হাসতে হাসতে বিছানায় শুয়ে গড়াগড়ি খেতে লাগলো। হাসি রেশ কাটলো ফোনে কল আসার শব্দে। আননোন নাম্বার থেকে ফোন এসেছে। এত রাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো
প্রায় 12:27 না, এত রাতে ফোন ধরা ঠিক হবে না। নিশ্চয়ই কোনো বকাটা ছেলে বিরক্ত করার জন্য ফোন দিচ্ছে। ফোন ভাইব্রেশন মোড করে টেবিলে রেখে শুয়ে পড়ল মিসরাত, কিন্তু ফোনে কল আসা বন্ধ হচ্ছে না, আর ফোন ভাইব্রেট হতেই থাকলো। এতবার করে যখন ফোন দিচ্ছে তখন কি গুরুত্বপূর্ণ কোনো কাজ পড়লো নাকি আবার? মিসরাত ঠিক করলো ফোন রিসিভ করে কথা বলবে না, আগে অপপ্রান্তের ব্যক্তি কথা শুনবে, কণ্ঠ শুনবে। যে বাবা সেই কাজ। ফোন রিসিভ করে কানে লাগিয়ে চুপচাপ রইল মিসরাত। অপপ্রান্ত থেকে কিছু দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। কথা বলছে না মানুষটি। মিনিট 2 কেটে যাওয়ার পর মিসরাত নিজে থেকে বলল, রাত বিরাতে মেয়েদের না জ্বালাতন করলে বুঝি পেটের ভাত হজম হয় না? ভালো ঘুম হয় না? ফোন দিয়ে চুপ করে বসে থাকিস কেন? মেয়ের কণ্ঠ একবার শুনবি বলে? শুনে নিয়েছিস, মনস্কামনা পূর্ণ হয়েছে, এবার রাখ ফোন। একগাদা কথা শুনিয়েছে সবেমাত্র ফোন কান থেকে নামাতে নিয়েছিল মিসরাত। এরই মধ্যে শুনতে পেল একটি ভরাট পুরুষ কণ্ঠ। একটু ফোনটা ধরে রাখবে মিসরাত, কথা বলতে হবে না। তোমাকে একটু বিরক্ত করব না, শুধু তোমার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে চাই। এতটুকু দয়া করবে আমার উপর? আমার ঘুম আসছে না, একটু ঘুম আসছে না। ও তাই তো বলি, এরকম তো কখনো আমার সাথে হয়নি। আজকে হঠাৎ করে এত রাতে ফোন? বোঝা উচিত ছিল যে আপনার মতো একটা নির্লজ্জ মানুষ আমার পিছু নিয়েছে। এই সমস্যা কি আপনার একটু খুলে বলবেন? তুমি আমার কথা শুনবে মিসরাত, সত্যি শুনবে? ঢং কম করবেন। আমি আপনার সাথে প্রেমালাপ করব বলিনি, শুধু বলেছি আপনি আমাকে এভাবে বিরক্ত করছেন কেন তার কারণটা বলে যেতে। বলেছিলাম তো তোমাকে গাড়িতে বসে, তখন আমি একটু প্রাণ খুলে বাঁচতে চাই। আমি কি আপনার প্রাণ নাশ করেছি? না, এর জন্য আমি নিজেই দায়ী, কিন্তু আমার এই ভুলটা আমি শুধরাতে চাইছি। আপনি কোনো ভুল করেননি, সব ভুল আমার ছিল। অতিরিক্ত আবেগ নিয়ে চলতাম তখন, আর তার জন্য আমার যথেষ্ট শিক্ষাও হয়েছে। আপনাকে আমি 5 বছর আগে যে কয়েকটা দিন, যে কয়েকটা মুহূর্ত বিরক্ত করেছিলাম, তার সবকিছুর জন্য দুঃখিত। আর একটু বিরক্ত করো না আমায়, আমি যে বিরক্ত হতে চাই। নয়তো সেই সময়টুকুতে আমাকে নিয়ে যাও। আপনার কি চাকরি চলে গিয়েছে নাকি বউ ছেড়ে চলে গিয়েছে? মানে এত আজাইরা সময় মানুষ পায় কিভাবে? আমি সবকিছু ফেলে চলে এসেছি মিশু, চাকরি আমার যায়নি। আমি কারোর অধীনে কাজ করি না যে আমার চাকরি যাবে, বরং অনেক অনেক কর্মচারী আমার অধীনে কাজ করে, তাই চাকরি যাওয়ার প্রশ্নই আসে না। আর বউয়ের কথা বলছো, আমি তো এখনো বিয়েই করিনি মিশু, বউ ছেড়ে যাবে কিভাবে? এর জন্যই আজকে আপনার এই অবস্থা। আপনার মতো যোগ্যতা সম্পন্ন একজন মেয়ে দেখে বিয়ে করে ফেলুন। আর আপনার তো এত দেরি করার কথাও না। আপনার প্রেমিকা কোথায়? ওই যে বলতেন আপনার মিস পারফেক্ট, তো উনি কোথায়? আপনি নিজেকে পারফেক্ট হিসেবে দাবি করেন, আপনার বউ তো অবশ্যই পারফেক্ট হতে হবে, সমানে সমানে হবে, তবেই না যায়। তাই বিয়ে না করে থাকলে জলদি করে ফেলুন। অবশ্যই বিয়ের দাওয়াত দিবেন, ঠিক আছে? নিজের বিয়ের দাওয়াত নিজে চাইছো? দাঁত কিরমির করতে করতে ফোন রেখে দিল মিসরাত। দাঁড়াও মিশু, ফোনটা কেটো না। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমাকে শাসন করো, বকাঝকা করো, এমনকি মারো, যা ইচ্ছে তাই করো, কিন্তু আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভেবো না, ভাবতে যেও না। কারণ বিয়ে তোমার আমাকেই করতে হবে। ইতিমধ্যেই বুঝে গিয়েছো। তোমার ফোন নাম্বার যেহেতু আমি জোগাড় করে ফেলেছি, তাহলে তোমার বাসা খুঁজতে বা ব্যক্তিগত জীবন নিয়ে জানতে আমার খুব বেশি একটা বেগ পেতে হবে না। তুমি না চাইলেও আমি জানবো, তুমি জানালেও আমি খবর পাবো, তুমি না বললেও আমি শুনতে পারবো। তাই আমার থেকে পালিয়ে তুমি অন্য কোথাও যেতে পারবে না, বা অন্য কাউকে বিয়ে করতেও পারবে। তাই আমার থেকে পালিয়ে তুমি অন্য কোথাও যেতে পারবে বা অন্য কাউকে বিয়ে করতে পারবে, সে কথা ভুলেও ভেবো না। আপনার থ্রেট শুনে আমি ভয় পাই নাই। একবার বলেছি, আবারও বলছি, আপনাকে ভয় পেত যে মিশু, আপনাকে ভালোবাসতো যে মিশু, সে অনেক আগেই মারা গেছে। এখন যে আপনার সাথে কথা বলছে সে মিসরাত বিনতে শোয়েব। আপনার মতো আরিয়ান হককে সে এখন আর ভয় পায় না, পরোয়া করে না। শুনতে পেয়েছেন? রাখুন এবার ফোন। মিসরাত রাগে ফুঁসতে ফুঁসতে নিজেই ফোন কেটে দিল। আপু, চট করে পাশে ফিরে মিসরাত দেখলো ইসরাত তার দিকে তাকিয়ে আছে। কিছু বলবি? আরিয়ান হক আবার তোর জীবনে ফিরে এসেছে? কবে এলো? কাউকে কিছু বললি না কেন?
ইস্যু, এখন কাউকে কিছু বলার দরকার নেই। অবশ্যই আছে আপু, ওই লোকটা তোকে কি পরিমাণ অপমান করেছিল তা আমি ভুলিনি। মনে তো চায় তাকে পেলে সকাল বিকাল থাপড়াতে। ইস্যু, ভদ্রতা বজায় রেখে কথা বল। সে বয়সে তোর থেকে অনেক বড়। হোক বড়, শুধু বড় না বুড়ো হোক, তবুও যা সত্যি তা আমি বলবই। তোর চোখের পানি আমি দেখেছি আপু। আব্বুকে অপমানিত হতে দেখেছি। কার জন্য? শুধু ওই আরিয়ান হকের জন্য। ওই লোকটাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর তোর জীবন থেকে তো নিজেই চলে গিয়েছিল। না, কথাটা হলো না, আসলে কথাটা হলো তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল নিজের জীবন থেকে। তাহলে এখন আবার তোর কাছে কেন এসেছে? তোর জীবনে কেন এসেছে? তাকে ছাড়া তুই দিব্যি ভালো আছিস, সেটা বুঝি সহ্য হচ্ছে না তার? আমি জানি না রে, আজকে রাতে প্রথম তার সাথে আমার এত বছর পর দেখা হয়। জানিস, আজকে ঝড় বৃষ্টির মধ্যে যখন আমি তাকে দেখলাম তখন মনে হলো আমি বুঝি বৃষ্টির কারণে চোখে ভুল দেখছি। অনেকবার চোখ কষলে তার দিকে তাকিয়েছিলাম। ও, তার মানে আজকের ঘটনা থেকে এর সূত্রপাত? হ্যাঁ, আমাকে বারে বারে রীতিমতো হুমকি ধামকি দিচ্ছে যাতে অন্য কাউকে আমার জীবনে না রাখি। বুঝতেই পারছিস অন্য কেউ বলতে কাকে বোঝাচ্ছি। সাদমান ভাইয়াকে বলেছিলি? না, তখন রাস্তায় জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আর বলা হয়নি। এখন তো অনেক রাত, আর বলা হবেও না আজকে। কালকে সকালে না হয় বলবো। সেটাই কর। আব্বুকে জানাতে চাচ্ছিস না ঠিক আছে, কিন্তু সাদমান ভাইয়াকে জানিয়ে রাখাটা বোধহয় ভালো হবে। আচ্ছা, বলে রাখবো। এখন ঘুমাতে আয়। বিছানা শুয়ে থাকা অবস্থায় ইসরাতের দিকে হাত বাড়িয়ে দিল মিসরাত। হাসি মুখে বোনের কাছে চলে এসে তাকে জোরে ধরে ফেললো ইসরাত। আপু, সবাই বলে মায়ের শরীরে নাকি একটা মামা গন্ধ পায় বাচ্চারা। আমিও পাই আম্মুর শরীরে, কিন্তু আমি আরো একটা ঘ্রাণ পাই জানিস? আপু আপু ঘ্রাণ, তোকে জড়িয়ে ধরলে। পাগলি, ঘুমা। ও আপু, তোর বিয়ে হয়ে গেলে আমার কি হবে রে? ঠিক আছে, আমার আগে তোর বিয়ে দিতে বলবো আব্বুকে। ধ্যাত, আমি ইমোশনাল কথা বললাম একটা, আর তুই মজা নিচ্ছিস? ও, বিয়ের কথা বলাই মনে পড়লো। তা ওই আরিয়ানের হকের জন্য না মেয়ে ঠিক ছিল? সেই মেয়েকে বিয়ে করেনি নাকি বিয়ের পর বউ মুখে লাথি মেরে চলে গেছে? ইস্যু, কারোর উপর রাগ করে থাকলে যে এইভাবে কথা বলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। মানুষের উপর লাথি মারা এগুলো কোন ধরনের কথার নমুনা বলতো? আপু, তুই কি দিয়ে তৈরি বলতো? যে মানুষটা তোর সাথে এরকম করলো, তুই এখনো তাকে কিছু বললে এভাবে রেগে উঠিস? থুর, রাগ কখন করলাম? তাও তোর সাথে? আমার ইস্যুর সাথে আমি রাগ করতে পারি? আসলে এইভাবে উল্টাপাল্টা কথা আমি কাউকে বলতে পারি না, তাই আর কি। আর ওই লোক বিয়ে করেনি বলেছে, কেন করেনি কে জানে, সেটা জেনে আমার কাজ নেই। এখন ঘুমাতো, আমি চুলে বিলি কেটে দিচ্ছি। তুমি আমাকে গতকাল বলনি কেন? আরে, কালকে তো সুযোগ ছিল না, আর আমি তো দেরি করিনি, এখনই বলে দিলাম। তাছাড়া এটা তো এত জরুরি কিছু না। থানায় মামলা করবে? কিসের? পার্সোনাল হ্যারাসমেন্টের। আরে না, এখনই এত দূর যাওয়ার দরকার নেই, একটু অপেক্ষা করে দেখি। এমনও তো হতে পারে যে হুজুকের বসে চলে এসেছে আমার কাছে, 2-3 দিন পেছন পেছন ঘুরবে, এরপর পাত্তা না পেয়ে আবার চলে যাবে। রিস্ক নেওয়াটা কি ঠিক হবে? আরে রিস্ক কোথায়? তুমি তো আমার সাথে অফিসে যাতায়াত করার সময় থাকোই, আর বাসার ঠিকানা জানলেও কখনো হুটহাট করে ঢুকে পড়ার সাহস সে করবে বলে আমার মনে হয় না। বুঝলাম। আচ্ছা, আন্টি কোথায়? আম্মু একটু দোকানে গিয়েছে, ওই নুডলস বিস্কিট চানাচুর টুকটাক খাবার কিনতে। এই সুযোগেই তো তোমাকে ডাকলাম, হয়তো আম্মুর সামনে আরিয়ানকে নিয়ে কথা তুলতে পারবো নাকি কখনো। দেখা যাবে ওই মানুষের কথা শুনে আম্মু গলা ফাটিয়ে এমন এক চিৎকার দেবে যে পুরো বিল্ডিং এর লোক জড়ো হয়ে যাবে। তা যা বলেছ, আন্টির এমনিতেও তোমাকে নিয়ে বেশ চিন্তা। শুধু তোমাকে নিয়ে নয়, অবশ্য তোমার ছোট বোনকে নিয়েও। তা কোথায় সে? সাজুগুজু করছে। ছেলে দেখতে আসবে নাকি? ছেলে তো প্রতিদিনই দেখতে আসে। অট্ট হাসিতে ফেটে পড়লো সাদমান। সাবাস, এটাকে বলে সেন্স অফ হিউমার। ইদানিং বেশ ভালোই রপ্ত করে ফেলেছো দেখছি। দেখতে হবে না কার সাথে থাকি। পরোক্ষভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ। আপু, মিসরাত আর সাদমান তাকিয়ে দেখলো হাতে নাস্তার ট্রে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইসরাত। চুলগুলো ছেড়ে রেখেছে। ইসরাত আর মিসরাতের দুই বোনের কোমর সমান চুল। মিসরাতের চুল সোজা আর ইসরাতের চুল কাকড়ানো। এখন এলোকেশি হয়ে
অবনত মস্তকে দাঁড়িয়ে আছে, চোখে গাঢ় কাজল আর ঠোঁট গোলাপি রঙের আগানো। স্মিত হাসি ঠোঁটে বজায় রেখে সাদমানের সামনে এসে দাঁড়ালো ইসরাত। নাস্তা রাখলো টেবিলে। খেয়ে নিন। আমার জন্য আনিসনি ইস্যু? আমিও তো খাইনি। আমি তো তোর সাথে খাবো বলে আনিনি। কেন? তুমি আর মিসরাত আমার সাথে খেয়ে নিতে পারো তো। আমার একা খাবার খাওয়া থেকে তোমাদের সাথে খেলে ভালো লাগবে। ইসো, তুই বস, আমি নিয়ে আসছি আমাদের খাবার বেড়ে। ইসরাত উঠে চলে গেল। ইসরাত গিয়ে বসলো সাদমানের পাশে। সাদমান হাতে পত্রিকা নিয়ে উল্টে পাল্টে দেখছে। সেদিকে বেশ কয়েকবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল ইসরাত। কানের পাশে বাম হাত দিয়ে ছোট ছোট চুলগুলো বুঝলো। এরপর গুনগুন করে গান গাইতে লাগলো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। নিজেকে নাগিন ভাবতে তোমার খুব ভালো লাগে মনে হয় ইসরাত। নাগিন সিরিয়ালের পরবর্তী সিজনের নায়িকা হতে চাও নাকি? কথাটা শোনার সাথে সাথে ইসরাতের হাসি খুশির মুখ ফ্যাকাশে হয়ে গেল। চমকে প্রশ্ন করলো, মানে? শুনেছি সাপ নাকি চোখের পলক ফেলতে পারে না। তো সাপের আপডেট ভার্সন কি, নাগ বা নাগিন? তোমাকে দেখতে তো আমার কাছে মেয়েই মনে হয় না। আমার ধারণা ভুল হলে বলতেই পারো, ভুল নাকি? সাতমান ভাই, আপনি একটা উসপুক। শুধু উসপুক নয়, একটা নির্দয় এবং পাষাণ প্রাণী। আপনি কোনোদিনও আমাকে বুঝলেন না। ইসরাত এক রাজ্য সম্মান অভিমান মনে চাপিয়ে মুখ ফুকিয়ে সেখান থেকে উঠে চলে গেল। ইসরাত এরই মধ্যেই খাবার হাতে নিয়ে আসছিল। সে আসতে না আসতে দেখলো ইসরাত দৌড়ে তার রুমে যাচ্ছে। অশোকা মুখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে সাদমানের কাছে এসে বসলো আবার। কিশোর কি হলো আবার? রাগ করছেন উনি? এই তো ভালো ছিল, হুট করে রাগ উঠলো কেন আবার? রাগ বোধহয় আমার উপরেই করেছে। আবার থেকে খোঁচা দিয়ে কথা বলেছো তাই না? বাঁকা হাসলো সাদমান। কি মজা পাও এসব করে বলো তো? বেচারি আমার মতো অবস্থা। ইস্যুকে দেখলে নিজের অতীতটা ভেসে ওঠে। আমিও তো একজনের জন্য ঠিক এমনটাই পাগল ছিলাম। দিন রাতের হিসাব থাকতো না, তার ভাবনায় মত্ত থাকতাম। সকল সুখ সকল অনুভূতির একগুচ্ছ অধিপতি তাকে করেছিলাম। অথচ আজ আরিয়ানকে নিয়ে তুমি কি এখনো ভাবো? আসলে কি অতীত থেকে বেরিয়ে আসতে পেরেছো নাকি শুধু মুখেই বলো? অতীত এমন একটা জিনিস যা চাইলেও মোছা যায় না মন থেকে। আরিয়ান আমার মনে আর নেই, কিন্তু তাকে নিয়ে যেসব স্মৃতি ছিল তারা তো নিজেরা এসে মনে উকি মারে ক্ষণে ক্ষণে। স্মৃতি ভোলা কি এত সহজ সাদমান? তুমি যদি ইস্যুকে পছন্দ না করো তাহলে সরাসরি বলে দিও। মেয়েটাকে এইভাবে অনিশ্চয়তার মধ্যে রেখো না, নয়তো আমার মতোই অবস্থা হবে হয়তো। তবে ইস্যু কিন্তু আমার থেকে একটু অন্যরকম, একটু ব্যতিক্রম। জানো কিভাবে? কিভাবে? সে সহজে কোনো অপমান ভুলতে পারে না। কাউকে যদি তার ভালো লাগে তাহলে সে মানুষটার আশেপাশে থাকার খুব চেষ্টা করে, কিন্তু যদি তার চেষ্টার সীমা অতিক্রম করে যায় তবে কিন্তু সেই মানুষটার সাথে আর ফিরেও তাকায় না। তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি কি বোঝো না ইস্যু তোমাকে কিভাবে দেখে? আমার বোঝা না বোঝার সাথে তোমার কথার সম্পর্ক কি? সম্পর্ক আছে। ইস্যু তোমাকে পছন্দ করে, তুমি জানো না? সে আমাকে পছন্দ করলেই আমারও তাকে পছন্দ করতে হবে, কোনো কথা আছে? অবশ্যই না, এজন্যই বলছি ইস্যুকে বুঝিয়ে বলে দাও। আশা করি এইভাবে তাকে বুঝিয়ে বললে সে কিছুটা কষ্ট পেলেও নিজেকে সামলে নেবে। আর আমি তো আছি। কিন্তু তুমি যদি তাকে কিছু না বলো তাহলে তো তার অনুভূতি আরো গাঢ় হতে থাকবে তোমার জন্য। আর যত প্রগাঢ় অনুভূতি হবে তত বেশি কষ্ট হবে। নিজেকে দিয়ে তো বুঝি। আর তুমি যদি তাকে পছন্দ করো তাহলেও বলে দিও, নয়তো ওই যে বললাম তার চেষ্টার সীমা অতিক্রম করে গেলে সে ওই মানুষটার দিকে আর ফিরেও তাকায় না। নিসাত কথা বলা শেষ করে সাদমানের দিকে তাকিয়ে লক্ষ্য করলো এক টুকরা আপেল মুখে দিতে দিতে একটা রহস্যময় হাসি দিল সাদমান। সেই হাসি কারণ কিছুই বুঝতে পারলো না মিসরাত। আজকে একটু বাইরে বের হবে? কোথায়? এমনি আশেপাশে ঘুরে আসবো। কতদিন পরে একটা ছুটি পেলাম। উইকেন্ড পেলেই তো শুধু ঘুম আর ঘুম। এবার ভাবছি একটু ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না কোথাও। কখন যাবে? বিকেলে চলো, সন্ধ্যার পরেই ফিরে আসবো। খুব বেশি দূর যাব না। শুধু আমরা দুজন? তোমার বোনকেও নিয়ে এসো না হয়। পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন একটু রিফ্রেশমেন্ট দরকার। তুমি জানো কিভাবে ইস্যুর পরীক্ষা শেষ? ইস্যু বলেছে তোমাকে?
তোমার বোন তো আর শহরের বাইরে কোথাও পড়াশোনা করে না, তার কলেজ সম্পর্কে আমার ধারণা আছে। যাই হোক, চলি, আন্টির আসতে বোধহয় সময় লাগবে। আসলে বলে দিও আমি এসেছিলাম। সাদমান উঠে চলে গেল। মিশ্রাত টেবিল থেকে অবশিষ্ট খাবারগুলো নিয়ে চলে গেল ভেতরের রুমে, কিন্তু কেউ খেয়াল করলো না। পর্দার আড়ালে দাঁড়িয়ে একটা অভিমানী মুখ এতক্ষণ যাবৎ তাদের সব কথাবার্তা শুনছিল। বিকেল 4:30টায় মিশ্রাত আর ইসরাতকে নিয়ে সাদমান বাইরে বের হল। সাদমানের নিজস্ব গাড়ি থাকলেও ইসরাত বলেছে আজকে রিক্সায় করে তারা ঘুরে বেড়াবে। সমস্যা ঠিক এখানে, রিক্সায় 3 জন উঠে বসা যায় ঠিকই, কিন্তু খুবই গা ঘেঁষা অবস্থায় লেগে থাকে, যেটাতে সাদমান একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করে না। সরাসরি ইসরাতকে সে কিছু বলেনি, ইসরাতকে বলেছিল এই আইডিয়া বাদ দিতে, কিন্তু ইসরাত নাছরবান্দা, সে গেলে রিক্সা করেই যাবে, নয়তো যাবেই না বলেছে। অজ্ঞতা সাদমানকে রাজি হতেই হলো। সাদমান বলেছে একসাথে 3 জন রিক্সায় উঠতে পারবে। মিসরাত আর ইসরাত এক রিক্সায় যাবে এবং সাদমান আরেক রিক্সায়। বাসা থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে সাদমান প্রায় 12 মিনিট অপেক্ষা করার পর দুজনকে ধরতে পেয়েছিল। মিসরাত 3 পিস পরে আসলেও ইসরাত ছিল কালো শাড়ি পরে। এটা ধুদে আলতা গায়ের রং হওয়ায় ইসরাতকে দেখতে নজর কাড়া সুন্দরই লাগছে। কানে ঝুমকো, 2 হাতে চুলের আধিক্য, কপালে ছোট একটা কালো টিপ, ঠোঁট হালকা লাল রঙের রাঙা, চোখে টান টান করে কাজল আর আইলাইনার দেওয়া এবং চুল খোলা, মাথার বাম পাশে কানে একটা কাঠগোলাপ গুজে রাখা। অন্যদিকে 3 পিসের সাথে একেবারেই সাদামাটা বের হলো মিশ্রা। তেমন কোনো সাজুগুজু ছিল না, মুখে একটু পাউডার, চোখে হালকা গাজল আর ঠোঁটে লিপ বাম। ইসরাতের মতো তার চুলগুলো ছাড়া ছিল। আমরা কি যাব না? মিশ্রাতে ডাকে সাদমানের ধ্যান ভাঙল। এতক্ষণ যাবৎ সে কোথায় তাকিয়েছিল তা ঠাহর করতে পারল না জীবনের কেউ। হ্যাঁ, ও হ্যাঁ, চলো। একটা রিক্সা ডাকলো সাদমান, উদ্দেশ্য ইসরাত আর মিশ্রাতকে সেরাতে উঠিয়ে দেবে। রিক্সায় ইসরাত উঠে বসার পর সবেমাত্র মিশ্রাত উঠতে যাবে, এর মধ্যে তার ফোনে একটা কল এলো। বিপরীত প্রান্ত ব্যক্তি কি বলল তা ইসরাত বা সাদমান কেউই বুঝতে পারল না। তবে কান থেকে ফোন নামিয়ে মিশ্রাত বলল, আমি তোমাদের সাথে একটু পর জয়েন করব। তোমরা পার্কে চলে যাও, আমি একটু পর আসছি। মানে কোথায় যাবে তুমি? আরে ববিতা আন্টি ফোন করেছেন, ওনার মেয়ে আবার পাগলামো শুরু করেছে। আমি চকলেট নিয়ে না গেলে নাকি এসে পড়তে বসবে না। জানোই তো আমাকে কতটা ভালোবাসে। বাচ্চা মেয়ে, তার আবদার ফেলতেও পারি না। উনারা মেয়েকে এত প্রশ্রয় দিচ্ছেন কেন? যা চায় তাই দিতে হবে? আরে বাচ্চা একটা মেয়ে, ক্লাস 1-এ ভর্তি হয়েছে, বুঝোই তো। আমি চলে আসবো, বেশি দেরি করব না। আপু, তুই আসলে না হয় আমরা যাই। না না, আমার জন্য অপেক্ষা করতে গেলে দেরি হবে। তোরা জানা আমার আসতে বড় জোর 8 ঘন্টার মতো দেরি হবে, কিন্তু এখন আমার জন্য অপেক্ষা করতে গেলে আজকে যাওয়াই হবে না। মিশ্রাত চলে গেলে ইসরাতের সাথে উঠে রিক্সায় বসলো সাদমান। ঠিকানা বলে দেওয়ায় রিক্সাওয়ালার গন্তব্য বরাবর যেতে লাগলো। ইসরাতের কেমন জানি উথাল পাথাল লাগছে, শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। কিছুই হয়নি শুধু একটু সাদমানের পাশে বসাতে। অবশ্য এটাও ঠিক যে আজকে সাদমানের এতটা কাছে সে প্রথমবারের মতো বসেছে। আজকে সাদমানের সাথে প্রথমবারের মতো কোথাও বের হচ্ছে দেখেই এত সাজুজ করেছে। তার উপর এখন তো একেবারে এক রিক্সায়। খুশিতে গদগদ হয়ে আছে ইসরা, মনে লাড্ডু ফুটছে ক্রমাগত, কিন্তু বিরক্তি একটা জায়গায় শুধু, যার জন্য এত সাজলো সে একটাবার ঠিক মতো তার দিকে তাকালো পর্যন্ত না। ইসরাত এবার আর অপেক্ষা না করে নিজে থেকেই বলে ফেললো, সাদমান ভাই, এই শাড়িটা আমাকে কে কিনে দিয়েছে জানেন? তুমি বিবাহিত? কারোর সাথে সম্পর্কে আবদ্ধ? মানে? প্রেমিক বা স্বামী তো নেই, বাপের বাড়িতে থাকো, তাই না? মানে? বান্ধবী শাড়ি তো দাঁড় করনি। মানে? কি মানে মানে করছো কখন থেকে? আমার একটা প্রশ্নেরও তো উত্তর দিলে না। আপনার প্রথম আর দ্বিতীয় প্রশ্নের উত্তর না, দ্বিতীয় প্রশ্নের উত্তর হ্যাঁ। তাহলে তোমার বাবা মা কিংবা বড়জন বোন ছাড়া তোমাকে এটা কে আর দিবে? এটা কোনো প্রশ্ন হলো? আপনি কি আমার সাথে একটু স্বাভাবিক স্বরে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না? অন্য কারোর সাথে তো আপনাকে এভাবে কথা বলতে দেখি না। বোকার মতো প্রশ্ন করা আমি একদম পছন্দ করি না।
চোখের কোণে হালকা পানি গটপট বড় আঙ্গুল দিয়ে মুছে ফেলল ইসরাত। তবে চোখে যে কাজল দিয়েছে সেটা বোধহয় খেয়ালই নেই তার। ডান চোখে কাজল লেপটে গেছে। এত সাজ আজকে যার জন্য সাজলেও সেই মানুষটা ফিরে তাকানো দূরে থাক। শাড়ির কথা জিজ্ঞেস করেছে তোকে, এভাবে উত্তর দিল। হঠাৎ পেছনে একটা রিক্সা থেকে একটা ছেলে কণ্ঠ শোনা গেল। ও মিস, আপনার শাড়ির আঁচল সামলান। রিক্সার চাকার কাছাকাছি গিয়ে রয়েছে, বাতাসে উঠছে, চাকায় লেগে গেলে জীবন নিয়ে টানাটাই লাগবে। ছেলেটা কথা শেষ করতে পারেনি, তার আগেই এক টান দিয়ে বাহির থেকে আঁচলের অংশটুকু ভেতরে নিয়ে এসলো সাদ। উচ্চস্বরে জাজালো কণ্ঠে বলল, এই যেটা পরে সামলাতে পারো না সেটা পড়তে যাও কেন? হ্যাঁ, মরতে চাও? চোখে দেখো না শাড়ির আঁচল যে বাতাসে উঠছে? নাকি শাড়ি পরে রিস্কায় উঠে নিজেকে নায়িকা বাবা শুরু করেছো? এই পর্যন্ত অনেক বাঁকা কথা শুনলেও ইসরাত এভাবে রাগ করতে কখনো দেখিনি সালমানকে। ধমক খেয়ে খানিকটা কেঁপে উঠল মিসরাত। রিক্সাওয়ালা বোধহয় ব্যাপারটা চোখে পড়ল। উনি দরদি কণ্ঠে বললেন, আব্বাজান, আমার আর বইকেন না। বইয়ের রাগ কিন্তু মারাত্মক রাগ। দেখা যাইব বাপের বাড়ি গিয়া আর আসেন আপনার কাছে। আপনি রিস্কা চালান চাচা? আরে তোমার ভালো লাগিয়া কইলাম, বউ চলে গেলে যে কি কষ্ট হয়। তোমার চাচি একদিন আমার লগে রাগ কইরা বাপের বাড়ি গেছিল। রাগ কি রাগ, ভাঙবারে চায় না। পরে আরো শখ কইরা মান ভাঙানোর লাগছে। এর লাগে কইলাম বউয়ে আরো শখ দিয়া রাইখো, বকাঝোকা কম কইরো। বিরক্তিতে মুখে নকশা বদল হয়ে গেল সাদমানের। আরে আশ্চর্য, উনি তো দেখি রেডিমেড বিয়ে শাদী করিয়ে রেডিমেড বউ হাতে ধরে দিচ্ছেন। রিক্সায় ছেলে মেয়ে একসাথে বসা মানে কি স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা হওয়া যায় নাকি? রিক্সাওয়ালা মনে হচ্ছে কথা বলা একটা পুঁজি পেয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। উনি ওনার বইয়ের রাগ ভাঙানোর জন্য কি করেন তার চুল ছাড়া বিশ্লেষণ করে যাচ্ছেন। সেই মিনিট 17 ধরে সব থেকে বিরক্তকর যে ঘটনা ঘটেছে তা হলো রাস্তায় জ্যাম পড়ে গেছে। আজকাল অল্প একটু দূরত্বের মধ্যেও জ্যাম জিনিসটা মারাত্মক ভোগায়। রিক্সা থেমে থাকলেও রিক্সাওয়ালার কথা থেমে নেই। সাদমান অতিষ্ঠ হয়ে ফোনে ইয়ারফোন লাগিয়ে ফোনে গান শুনতে উদ্যত হলো। ইয়ারফোন কানে লাগিয়ে সবেমাত্র গান খুঁজতে নিয়েছিল, তার মধ্যেই তার কানে এলো বেসুরা কণ্ঠে গাওয়া একটি ছেলের গান। চোর আইছে, চোর আইছে, খাইছে রে খাইছে। তুমি একটা চোর, আমি একটা চোর, দুজনে করবো চুরি দুজনকে। আগে তুমি আমাকে, পরে আমি তোমাকে। এটা কোনো গান? এতটুকু শুনে সাদমানের মুখে একরাশ বিরক্তি নিয়ে পাশে তাকালো। তবে তার চেহারায় বিরক্তি নিজের স্থান ত্যাগ করে রাগে জন্ম নিল। প্রথমত ছেলেটা ইসরাত রিক্সা যে পাশে বসেছে সেই পাশেই বাইক নিয়ে আছে। তার উপরে ছেলেটা বাইকে বসে গান গাইছে এবং শীষ বাজাতে বাজাতে ইসরাতের দিকে তাকাচ্ছে। ইচ্ছে করে নিজের বাইকটা ইসরাতের রিক্সার সাথে লাগিয়ে রাখলো। আপনি কাকে চুরি করবেন ভাই? ছেলেটা বোধহয় বুঝতে পারেনি সাদমান তার গান শুনেছে। হয়তো ভেবেছিল কানে যেহেতু ইয়ারফোন লাগানো তাই কোনো কথা শুনতে পাচ্ছে না। বোকার মতো সাদমানের তীক্ষ্ণ দৃষ্টির দিকে একবার তাকিয়ে সাথে সাথে আবার মুখ ফিরিয়ে নিয়েছে অন্যদিকে। আপনি তো লাইন ভাঙছেন, সামনে তাকিয়ে দেখুন তো আপনার লাইনের অন্যান্য যানবাহন কোথায় আর আপনি কোথায়? এভাবে রিক্সার সাথে লেগে আছেন কেন? আমাদের রিক্সাটা আপনার খুব পছন্দ হয়েছে বুঝি? ছেলেটা তাড়াতাড়ি সরে গিয়ে নিজের জায়গায় বাইক নিয়ে গেল। তার সাথে সাথে চাপা কণ্ঠে রাগান্বিত স্বরে সাদমান বলল, ভবিষ্যতে যদি কখনো আর এভাবে সেজেগুজে বাইরে আসতে দেখেছি তাহলে ঠ্যাং খুঁড়া করে দিব। এভাবে রাস্তাঘাটে নিজের রূপ প্রদর্শনের মানে কি? ইচ্ছে তো করছে একটা থাপ্পড় দিয়ে রিক্সা থেকে নামিয়ে আমি একা একা চলে যাই। সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই মানুষটা একটা দিনও তার সাথে একটু ভালো করে কথা বলে না। ভালো কথা বললেও তার উল্টো অর্থ ধারণ করে তাকে প্রত্যস্তর করে। ফুপিয়ে কেঁদে উঠল ইসরাত। এই একদম কান্না বন্ধ। এতক্ষণ রাস্তাঘাটে সব ছেলেদের রূপ দেখে সাত মেটেনি, এখন কান্না করে সিম্পেতি আদায় করতে চাইছো? কান্না গেলে ইসরাত বলল, আমাকে নামিয়ে দিন রিক্সা থেকে। আপনার মতো মানুষের সাথে আমি আর যাব না কোথাও। খুব শিক্ষা হয়েছে আমার। ও, ওই বাইকে ওঠার শখ হয়েছে বুঝি? ওই ছেলের পাশে গিয়ে বসার শখ হয়েছে? না, এবার আর কান্না আসছে না ইসরাতের, বরং রাগ হচ্ছে। শুধু কি এই ছেলেটাই তেরা কথা বলতে পারে? সে পারে না? তারও তো মুখ আছে। পরিণাম বিবেচনায় না রেখে ইসরাত বলে ফেললো, হ্যাঁ, বসবো ওই বাইকে গিয়ে ছেলের পাশে। দরকার পড়লে এখানে যতগুলো বাইক, রিক্সায়, সিএনজি আছে আর তাতে যতগুলো ছেলে আছে তাদের সকলের পাশে বসবো। আপনার কোনো সমস্যা? এই,
আমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি পার্কে যাব। অদ্ভুত তো, গাড়ি থামান। মিশরাতের কথাগুলো কর্ণগোচর হচ্ছে বলে মনে হলো না আরিয়ানের। বিন্দুমাত্র বার্তা না দিয়ে সে তার মতো গাড়ি চালাতে লাগলো। এই এলোমেলো ভাবে গাড়ি চালাচ্ছেন কেন? আর এটা কোন রাস্তায় যাচ্ছেন? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আমি ততক্ষণ পর্যন্ত তোমার কথার উত্তর দেব না যতক্ষণ পর্যন্ত না তুমি আপনি সম্বোধন পরিবর্তন করো। মানে কি এসবে? মানে কিছুই না। আমাকে আগে যেভাবে যা বলে সম্বোধন করতে, এখন ঠিক সেভাবেই করবে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে এখন আমরা সেদিনের বর্ষণের রাতে নেই। তখন আমি চিৎকার করতে পারিনি বা করিনি, কারণ সে সময় আমার চিৎকার শোনার মতো মানুষ ছিল না। আর আজকে অভাব নেই। আশেপাশে তাকিয়ে দেখুন, এক চিৎকারে কিন্তু রাস্তার মানুষজন ছুটে আসবে। গণপিটুনি না খেতে চাইলে গাড়ি থামান। গাড়ির গ্লাস সাউন্ড প্রুফ, তুমি চিৎকার করলেও কেউ শুনবে না। আর রিমোট আমার কাছে, তুমি চাইলেও পারবে না গ্লাস নামাতে। তাই চিৎকার দেওয়ার আশা ছেড়ে দাও। আপনি কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছেন। বাড়াবাড়ি চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে এসব। এখনো কোনো বাড়াবাড়ি শুরুই করিনি, ইনফ্যাক্ট কিছুই করিনি। আমার ঠিক কতটা ডেসপারেট হতে পারি সেটা তুই ভাবতেও পারবে না। রাগে পুরো শরীর ফেটে পড়ছে মিশরাত। গোবিন্দা আন্টির বাসায় গিয়ে ওনার মেয়ের হাতে চকলেট ধরিয়ে একটু আদর করে এসে রিক্সার জন্য কেবল রাস্তায় এসে দাঁড়িয়েছিল মিশরাত। তার মধ্যেই আরিয়ান এসে মুহূর্তের মধ্যেই তাকে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি ছেড়ে দিল। এরপর স্পিড বাড়িয়ে অনেকটা পথ সামনে এগিয়ে এখন কোথায় যাচ্ছে তা বলা মুশকিল হচ্ছে। প্রায় 40 মিনিট পরে একটা জায়গায় এসে গাড়ি থামালো আরিয়ান। রাস্তার দুপাশে সবুজ গাছপালা আর বিচিত্র মাঠপাড়া কিছু দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে নামো গাড়ি থেকে। মিশরাত আগের মতো শক্ত হয়ে বসে রইল। হাবাগোবা হয়ে মিশরাত তাকিয়ে রইল আরিয়ানের দিকে। এটা কি একেবারে পাগল হয়ে গেছে? আসলেই মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। কোথায় সেই প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন আরিয়ান, যে সবসময় নিজেকে সব রকমের আবেগ থেকে দূরে রাখতো, যার মধ্যে মিশরাতকে নিয়ে আবেগ ছিটেফোঁটা ছিল না? সেই আরিয়ান আজকে এগুলো কোন ধরনের ব্যবহার করছে? আমার কথা বুঝতে পারলে না মিশু? বলতে চাইলাম যে গাড়িতে ওঠার সময় তো তোমাকে কোলে করে তুলেছি, কারণ তুমি উঠতে চাইবে না আমি জানতাম। তো তখন কোলে নিয়েছি বলে কি এখনো কোলে ওঠার জন্য এরকম কপট জেদ দেখাচ্ছ? সে কোনো কথা না বাড়িয়ে মিশরাত বাড়ি থেকে নেমে গেল। লোকের সাথে কথা বলে লাভ নেই, যেন পাল্টে নেওয়ার করছে। নেমেছি গাড়ি থেকে। এখন কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার এক জায়গায় যাওয়ার আছে, দেরি হয়ে যাচ্ছে। কথা শেষ করে আরিয়ান দিকে তাকালো মিশরাত। আরিয়ানের চোখের দিকে তাকিয়ে মুখটা ধপ করে উঠল। তার চোখ দুটো এমন ছলছল করছে কেন? মিশরাত আর কিছু ভাবার সময় ছিল না। আরিয়ান কোনো প্রতিক্রিয়া জানানোর কথা বলে গেছে। 5টা বছর মিশু, দীর্ঘ 5 বছর ধরে আমি এই সময়টার অপেক্ষা করছিলাম। তোমাকে একটু জড়িয়ে ধরার প্রহর গুনছিলাম। মনটা শুষ্ক ও মরুভূমি স্বরূপ হয়ে আছে, পানির জন্য ছটফট করছিল, বড্ড ছটফট করছিল। অবশেষে সেই পানি পেয়ে গেলাম। এটাকে পানি না বলে বোধহয় অমৃত বলা উচিত, তাই না মিশু? এক ধাক্কায় সরে নিল মিশরাত, চোখে তার আগুন সমরাগ। আপনার সাহস হয় কি করে আমাকে ছোঁয়ার? ও আচ্ছা, নির্জন নিরিবিলি পরিবেশে এই কারণ নিয়ে এসেছিলেন বুঝি? আপনার অসৎ উদ্দেশ্য সাধন করতে। মিশু একদম চুপ। পেয়েছেনটা কি আপনি? আমি কি আপনার কাছে স্রেফ একটা পুতুল নাকি আসবাবপত্র টাইপ কিছু? আমাকে মানুষ মনে হয় না? জীবনের সব থেকে জঘন্যতম ব্যবহার আমি যদি কারো কাছ থেকে পেয়ে থাকি সেটা আপনি, আর এখন এসেছেন দরদ দেখাতে। একপাক্ষিক বিচার করতে যেও না মিশু। পুরো ঘটনাটা যেহেতু একপাক্ষিক, তাহলে বিচার কি উভয় পাক্ষিক হয়? আমার তোমাকে অনেক কিছু বলার আছে মিশু। কিন্তু আমার শোনার ইচ্ছে বা সময় কোনোটাই নেই। কেন? এত সময় কার জন্য রাখো তুমি? ওই ছেলের জন্য যার সাথে তুমি রাতে পার্টিতে যাও? আপনার মন মানসিকতা একটুও পরিবর্তন হয়নি আমার প্রতি, তাই না? কি সহজে বলে ফেললেন আমি পার্টিতে যাই রাত বিরেতে ছেলের সাথে। আমি নিজের কানে শুনেছি। খুব ভালো করেছেন শুনে। আপনি যা শুনেছেন তাই সঠিক ধরে নিন। রাত বিরেতে পার্টিতে যাওয়া মেয়েগুলো খুব খারাপ হয় তো, তাহলে সেরকম মেয়ের পেছনে কেন এসেছেন আপনি? আরিয়ানের উত্তর অপেক্ষা না করে মিশরাত হেঁটে গিয়ে গাড়িতে বসে পড়ল। আপনি যদি এখন আমাকে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে না নামিয়ে দেন, তাহলে আমি কিন্তু সোজা হাঁটা শুরু করব, বলে দিচ্ছি। মিশরাতের কথা শুনে আরিয়ান গাড়িতে বসে গাড়ি ছাড়তে নিল। এরই মধ্যে মিশরাতের ফোন বেজে উঠল। স্ক্রিনে স্পষ্ট করে ভেসে উঠেছে সাদমান কলিং। গাড়ির স্টিয়ারিংয়ে জোরে একটা বাড়ি দিল আরিয়ান।
মিসরাতের ফোন হাতে নিয়ে সরাসরি অফ করে দিল। মুখ হা করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে মিসরাত। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। যারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার গল্পগুলো শোনেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের সাথে কথা বলতে চাইলে ইনবক্সে মেসেজ করবেন, রিপ্লাই দিব ইনশাল্লাহ। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। যারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার গল্পগুলো শোনেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের সাথে কথা বলতে চাইলে ইনবক্সে মেসেজ করবেন, রিপ্লাই দিব ইনশাল্লাহ। ও মা গো, আমার কোমরটা গেল রে। এক প্রকার চেঁচিয়ে কথাটা বলে উঠলাম আমি। আর আমার চেঁচানো শুনে সামনের গাড়ি থেকে নেমে আসলো 5 জন মানুষ, 3টে ছেলে আর 2টো মেয়ে। 3টে ছেলের ভেতর একজন হলো আরিয়ান, পরনে তার ব্ল্যাক জিন্স, কালো শার্ট। দ্বিতীয় ছেলেটির নাম সায়ান, সেও শার্ট আর জিন্স পরা, চোখে তার চশমা, দেখে বোঝা যাচ্ছে কিছুটা গম্ভীর টাইপের ছেলে। আর 3 নাম্বার হলো জিসান, পরনে তার রেড গেঞ্জি আর জিন্স, তাকে দেখে বোঝা যাচ্ছে খুব হাসি খুশি টাইপের একটা ছেলে। আর 2 জন মেয়ে। প্রথম মেয়েটি পরেছে শর্ট ড্রেস আর একটা পিচ্চি মেয়ে, মনে হয় ক্লাস 9-10-এ পড়ে, পরনে তার জিন্স আর টপস। তাদের মধ্যে ব্ল্যাক শার্ট পরা ছেলেটি বলে উঠল, এই মেয়ে, চোখে দেখো না নাকি? দেখছো সামনে একটা গাড়ি আসছে, তাহলে সরে যাবে না? স্টুপিড মেয়ে কোথাকার। এক তো কোমরে ব্যথা পেয়েছি, তার উপর আবার এতগুলো কথা শোনালো। মুহূর্তের মধ্যে রাগে আগুন আগুন। এমন সময় দৌড়ে আসলো আমার সামনে তিশা আর রুহি। ওরা দুজনেই হলো আমার বেস্ট ফ্রেন্ড। ওরা বলল, তুই ঠিক আছিস তো মেয়ে? ওদের কথার কোনো জবাব না দিয়ে আস্তে আস্তে সাইকেলটা উঠিয়ে নিজেও দাঁড়িয়ে পড়লাম আমি। তারপর সামনের ছেলেটার দিকে তাকিয়ে চেঁচিয়ে বললাম, এই যে মিস্টার, একে তো ধাক্কা মেরে ফেলে দিয়েছেন, তার উপর আবার অপমান করছেন। দোষ কার ছিল শুনি? আপনি তো ধাক্কা দিলেন আমার সাইকেলে, তাই তো পড়ে গেছি। আমি ধাক্কা দিয়েছি? আপনি ধাক্কা দিয়েছেন। আমি ধাক্কা দেইনি, ইউ সামনে চলে এসেছো। এই নিয়ে আমার সাথে সামনে থাকা ছেলেটির সাথে ঝগড়া শুরু হয়ে গেল। হঠাৎই আরিয়ানের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি জিসান আরিয়ানের কানে কানে বলে উঠল, দোস্ত, এ দেখি পুরো ঝাঁঝে ভরা লাল মরিচ। তা তো দেখতেই পাচ্ছি। ওই যে কানে কানে কি কথা বলা হচ্ছে শুনি? এমন সময় ছেলেটির পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে বলে উঠল, আরিয়ান চুপ কর, এসব গ্রামের মেয়েদের সাথে কথা বলে পারবি না। গ্রামের মেয়েরা এক একটা চোখ উঠে হয় আর গাইয়া হয়। এই মেয়েটির কথা শুনে ওর পাশে থাকা আরেকটা মেয়ে বলে উঠল, তুলি আপু, এসব কি বলছো তুমি? ঠিকই বলেছি নূর, তুমি চিনো না এইসব মেয়েদের। সামনে এই মেয়েটির কথা শুনে আরো মাথা গরম হয়ে গেল আমার। আমি সামনের মেয়েটির দিকে তাকিয়ে বললাম, এই যে মিস তুলোর বস্তা, কি সব বলছেন শুনি? গ্রামের মেয়েরা গাইয়া হয়, আর আপনি কি শুনি শহরে থাকলে আর ফাটা জামা পরলে বুঝি স্মার্ট হয়ে যায়? আমার কথা শুনে মেয়েটি রেগে চেঁচিয়ে বলে উঠল, ইউ, তুমি আমায় কি বললে? তুলোর বস্তা? মেয়েটির কথা শুনে হাসলাম আমরা 3 জন। তারপর আমি বলে উঠলাম, আমি আবার এক কথা দুবার বলি না। মেয়েটি আরো কিছু বলতে যাবে, এমন সময় সামনে থাকা ছেলেটি বলে উঠল তুলিকে, তুই থাম। ছেলেটির কথা শুনে মেয়েটা আর কিছু বলল না। তারপর আরিয়ান আমার দিকে তাকিয়ে বলল, এই যে মিস লালমরিচ। হোয়াট দ্য লালমরিচ? আমি লালমরিচ? আমি লালমরিচ হলে আপনি কি? আপনি তাহলে ফাটা স্পিকার কি কানা নাকি? এমন সময় লুঙ্গি ড্যান্স গানের রিংটোন জিসানের ফোনে বেজে উঠল। আচমকা এমন আহামরি একটা গানের রিংটোন শুনে
আমি তিশা রুহি তিনজনই একসাথে হেসে দিলাম। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো, ওরে কি গান রে মাইরি। এই গান কেউ রিংটোন দেয় নাকি? আমার কথা শুনে আরিয়ান